দাঁড়াও, তোমাকে আমি বউয়ের অধিকার কোনো দিন দেব না। মা মা একটু শান্ত হও মা। আসলে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে এইভাবে লুকিয়ে বিয়ে করতে হয়েছে। মা মা না হলে এরকম ভাবে কেউ বিয়ে করে বলো? ইচ্ছে করে কি কেউ বিয়ে করে? বাবা রঙ্গন, তোর তো অনেক উন্নতি হয়েছে দেখছি। খুব গলা বেরিয়েছে তোর, না? চুপ। বিয়ের পর যে একটা মানুষ ঠিক এইভাবে পাল্টে যায় সেটা আমি ভাবতেই পারছি না। কই কি তোরা সকলে এখানে খাড়া আছোস কেন? যা ওদের লিয়ে ভিতরে যা, ভিতরে যাও। কিছু কইবা না দাদা? অহনো তুমি তোমার ঋতুরানীর পাশে থাকবা? সে বিয়েটা মানুক না মানুক, বিয়েটা তো হয়েছে, এটা তো সত্যি কথা, এটা তো না মাননের কিছু নাই। মল্লিকা দিদি, রঙ্গন দাদা, তোমরা দুজন পাশাপাশি বসো, আমি গিয়ে মিষ্টি নিয়ে আসি। এই রাই, নতুন বড় বড় ছবি তো ভিডিও কর, দেখ দুজনে কেমন গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। এই রঙ্গন, এদিকে শোন, তো কি হয়েছে? মুখটা এরকম বেজার করে আছিস কেন? কি হয়েছে কি? না হিতা, বেজার কেন? আসলে মা মা এত রেগে গেল কেন সেটাই বুঝতে পারছি না। আরে বাবা, একটা তো শক পেয়েছে, আমরা তো বড় সড়ো একটা ধাক্কা দিয়ে দিয়েছি। মল্লিকা, তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না, কেমন? মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে গো। মাকে না জানি কে না কি কি সব বলছে। আরে সে কে কি বলবে? তাছাড়া একটা ভালো কাজ করার জন্য যদি দুটো খারাপ কথা শুনতে হয় তাহলে সেটা ঠিক আছে। নাও, এবার তোমরা দুজন একে অপরকে মিষ্টি খাইয়ে দাও। রঙ্গন দাদা, তুমি প্রথমে। এই কথা বলবো রঙ্গন, তোদের দুজনকে না দারুণ লাগছে। এই রাই, ভাব আমাদের সেই রঙ্গন, ওর কিনা বিয়েও হয়ে গেল। সত্যি দাদা, তোর যে এরকম ভাবে বিয়ে হবে আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি। ও বৌদি, তুমি এত ভয় পেও না তো, দেখবে মা ঠিক নরম হয়ে আসবে। রাই একদম ঠিক কথাই বলেছে। ছোট মার রাগ তো ও বেশি দিন থাকবে না। যাকে ওই সমস্ত কথা থাক। মল্লিকা শোন, শ্বশুর শাশুড়ি এখন কথা শুনতে হবে। তুই একে আমার ভাইটার কথা শোন, মানে রঙ্গনের কথা শোন। ও কি করে জানিস? যখন তখন গিটার নিয়ে মানে গান বাজনা শুরু করে দেয়, উদ্ভট উদ্ভট নাচে। সব থেকে বড় কথা হলো, না না না, আমি এসব কিন্তু একদম মানবো না। আমাদের রঙ্গন দাদার মতো হুল্লোড়ে ভালো মানুষ পাওয়াই চায় না। তুমি বুঝবে না রঙ্গন দাদার মর্ম, নিজে তো একটা অসুর ছিলে,
খালি বকাবকি করতে। কি রঙ্গন দাদা, তাই তো? না পিলু, আহিতার মতো যদি হতে পারতাম তাহলে তাহলে নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে করতাম। বাবা রঙ্গন, তুই কবে থেকে এতটা সিরিয়াস হয়ে গেলি? ওকে আমি এতটা সিরিয়াসলি মেনে নিতে পারছি না, বিশ্বাস কর। বিয়ে করে ও সিরিয়াস হয়ে গেল। আরে বাবা, এটা তো একটা বাসর ঘর, সুতরাং এখানে তো হই হুল্লোড় হবেই। তো আহির আর পিলু একটা গান গাইবে। হ্যাঁ, কথায় কথা আহির আর পিলু গান গাইবে, তাই তো? সদ্য ওদের বিয়ে হয়েছে, ওরা গান গাক না। রঙ্গন, তুই গা, কোনো অসুবিধা নেই। আজকে আমি তোর গানটা সহ্য করে নেবো, কোনো অসুবিধা নেই। গা বাবা, গা। হ্যাঁ হ্যাঁ হাইটটা একদম ঠিক। বৌদিও দেখে নিক তার কপালে কেমন বেসুরো বর জুটেছে। এই বাজে বকিস না তো, তুই সুরের কি বুঝিস রে? আমি যথেষ্ট সুরে গান গাই। রঙ্গন দাদা, তাহলে তুমি এখন গান গাইছো তো? পিলু, আমি বলছি কি, রঙ্গন বাসর রাতেই মল্লিকাকে গান শোনানোর ক্ষমতাটা ঠিক দেখাতে পারবে না। তার থেকে বরং রঙ্গনের এখন যা ফিলিংস, সেটা আহির গান গেয়ে বুঝিয়ে দিই। ব্যাপারটা তো দারুণ হবে। তাহলে বেসুরো গানও শুনতে হবে না, আর দাদার ফিলিংসটাও বোঝা যাবে। আরে আচ্ছা মুশকিল, তো সব জায়গায় তোরা আমাকে গান গাইতে বলিস কেন? দাদা ভাই, গাও না একটা গান। রিসেপশনের দিন আমি তোমার গান, পিলুর গান, বৌদি সেতার বাজিয়েছিল, কিচ্ছু শুনতে পারিনি। ঘরে ছিলাম বাধ্য হয়ে। পিসিটা আমি বারণ করেছিল বেরোতে, তো তাই। গাও না একটা গান। সেই জন্য তো ঝুঁকি নিয়ে তোদের বিয়েটা দিলাম। তোকে আর লুকিয়ে থাকতে হবে না, সসম্মানে মাথা উঁচু করে বাঁচ। আজ তো আমি গান শোনাবো, রঙ্গন আর তোর জন্য গাইছি। কিন্তু আহিরদা, তুমি দোলে যে গানটা গেয়েছিলে বা রিসেপশনে যেরকম গান গেয়েছিলে সেরকম কিন্তু গান গাইতে হবে। ঠিক আছে।
আহিরদার পিলুর ভালোবাসা কিন্তু একদম জমে গেছে, তাই না পিলু? পিলু একটা কাজ করতো, ওর কানটা না কষে একেবারে মুলে দাও। বড্ড বুলি ফুটেছে না তোমার? হ্যাঁ, কেন? ও ভুল কি বলেছে? জানো তো মল্লিকা, প্রথমে না আমি পিলুকে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু পিলু এত সুইট, আমাকে খারাপ থাকতেই দেয়নি। আর তারপর তোমার দাদার পাতা ফাঁদে পা দিলাম, ব্যাস সবটা এলোমেলো হয়ে গেল। তবে আমি খুব খুশি যে তোমার জীবনটা এভাবে এলোমেলো হয়নি। পিলু, আমরা ওদের কোনো ক্ষতি হতে দিইনি বলো? তাই তো ছোট ম্যাডাম, এবার মল্লিকা দিদির ঘরটা বসুক ভালো করে। মল্লার ঠাকুরপোও ধীরে ধীরে পাল্টে যাবেন। তবেই হয়েছে। আচ্ছা যাকে যাক, তোমরা এখানে বসো, আমাকে একটু ওই বাড়িতে যেতে হবে। না জানি ওই বাড়িতে কি কাণ্ড হচ্ছে। একবার তো গিয়ে পণ্ডিত বসু মল্লিকের মুখোমুখি দাঁড়াতে হবে, ওনাকে প্রশ্ন করতে হবে যে কেন উনি এই বিয়েটা মানছেন না, কেন? আমি তো এখনো ভাবতে পারছি না যে বসু মল্লিক বাড়িতে এমন একটা অনাসৃষ্টি ঘটনা ঘটে গেল। কে জানে এর ফল কি হবে? একের পর এক তো অনাচার। দাদু, জেঠুমনি, তোমরা আহিরকে কিছুই বলতে পারলে না। মূল দোষটা তো আহিরের, ও তো এই বাড়ির ছেলে। ও কি করে ভাবলো মল্লিকার বিয়ের কথা? কেউ কিচ্ছু বললে না। আহিরের বাবা তো কখনোই ওকে সামাল দিতে পারেনি, ওর মায়ের শিক্ষায় ও বড় হয়েছে। এই ধরনের চিন্তা সব ওইখান থেকেই এসেছে। এত বড় সর্বনাশটা কি করে আমার ছেলে করলো সব্যসাচী? এখনো কি তুমি তোমার মুখটা বন্ধ করে থাকবে ছেলের সামনে? তুমি ওকে শাসন করবে না? না বাবা, আমি মুখ বন্ধ করে থাকিনি, কিন্তু আপনি এটা তো মানবেন যে ছেলে বড় হয়েছে, তার উপর আমাকে সেভাবে মানেও না। বেশি কিছু বলা আমার পক্ষে কি করে সম্ভব? আবার রাগ দেখে বাবুর বাড়ি ছেড়ে চলে যাওয়া হচ্ছিল। বাবা, মল্লার যদি এরকম কিছু করতো আমি কিন্তু সহজে ছেড়ে দিতাম না, পিটিয়ে সিধে করে দিতাম একেবারে। বাবা বাবা আমি বলছি কি, যা হওয়ার সেটা তো হয়ে গেছে, এখন আর রাগারাগি নাইবা করলেন, মাথাটা একটু ঠান্ডা রাখলেই তো হয়। মেয়ের হয়ে সালিশি করো না বৌমা। এই বিয়েটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যে নাতির জন্য আমি এতদিন ছটপট করছি, সেই নাতিই আমার পিঠে ছোড়া মেরে দিল।
তোমার মেয়েকেই বা কি শিক্ষা দিয়েছো ছোট বৌমা? সে কি করে রাজি হলো এই বিয়েতে? আমি খুব কড়া কিনা, তাই আহিরের নরম সরম কথা সব ভুলে গেছে মল্লিকা। ওর নতুন আশা দাদা ভাই ওর বেশি ভালো করবে। তোমরা আমাকে কেন আটকাচ্ছ বলো তো? একটা রিভলভার নিয়ে গিয়ে সব কটাকে শেষ করে দিয়ে আসো। দাদু তুমি শুধু একবার বলো। মল্লা, কি পাগলামো হচ্ছে এগুলো? কি করবো জেঠুমনি, আমার মাথা আগুন জ্বলছে। আমাদের সবাইকে বুদ্ধ বানিয়ে আহির মল্লিকাকে নিয়ে গিয়ে বিয়ে দিল। রঞ্জা, পিলু, জেঠুমনি সবাই সমর্থন করলো। দেখো দেখো দাদুর অবস্থাটা দেখো, কতটা ভেঙে পড়েছে। বাড়ির নিয়ম ভেঙে মেয়েরা গান করলো আহিরের প্রশ্রয়, আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না। এখন আমার বিধবা বোনটার বিয়ে দিল সুরমণ্ডলে, যারা আমাদের শত্রু। এসব দেখেও কি হাতে চুরি পরে বসে থাকবো? সবকিছু জালিপুরি ছাড়খাড় করে দেবো না? এই নাও পিস্তল। প্রথম ছাড়খাটটা নিজের বাড়ি থেকেই শুরু করো, আমাকে মারো। ধরো, সাহস থাকলে আমার কপালে বন্দুকটা তাক করো। আছে সাহস? রঞ্জা, কি হচ্ছে কি এসব? মল্লার তুমি কেন এরকম করছো? চুপ করো, থামো এবারে। দাদা দাদা আপনি আপনি কিছু বলুন না ওদের। মল্লার আমার কথা শোন, এখন এরকম পাগলামি করে কোনো লাভ নেই। সকলকে পাগল হবারই তো জোগাড় করেছে তোমার ছেলে। যাক, সাহসটা আছে দেখছি এখন। তাহলে শুট। এসব কি নাটক হচ্ছে বৌমা? নাটক? আমি তো কোনো নাটক করছি না। আপনাদের ছেলে আমার দিকে বন্দুক তাক করে আছে, আর আপনি বলছেন আমি নাটক করছি। এরপর আপনাদের সবার সামনে আমার মৃতদেহটা পড়ে থাকবে, আপনার ছেলের রাগটা তাতে শান্ত হবে, তাই না? কাম অন মল্লার, শুট। যেদিন সত্যি সত্যি শুট করব বুঝবে। কি ভেবেছিলে নকল পিস্টল নিয়ে এসে আমার মেজাজটা বিগড়ে দেবে? ইস, ধরে ফেললে তাই না?
রঞ্জা, এটা কি ধরনের ফাজলামি হচ্ছে? ফাজলামির একটা সীমা থাকে। এখানে দাদু আছে, কত বড় সর্বনাশ করেছে সেটা বুঝতে পারছো না, তাই না? না, বুঝতে পারছি না। কতই বা বয়স মল্লিকার? বিয়ের রাতে ওর বর মারা গেছে, ও তোর বরকে ঠিক করে চেনেও না, তাহলে ও কেন বিধবাদের নিয়ম পালন করবে বলতে পারো? আরে বিধবা বিবাহ তো কবে চালু হয়ে গেছে, তাহলে ও কেন বিয়ে করতে পারবে না? নিজেদের দোষটা না দেখে অন্যের দিকে বন্দুক তোলাটা এবারই স্বভাব। আমি একজন মেয়ে হিসেবে আপনার কাছে জানতে চাই পণ্ডিতজি, যে কেন একটা মেয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে না এই বাড়িতে? কেন মল্লিকাকে আপনার কথায় উঠবোস করতে হবে? কেন করতে হবে বলুন? কোন নিয়মে বলুন? তুমি দাদুর সামনে দাঁড়িয়ে, আজ তোমাকে আমি শেষ করে দেবো।